আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য আপনি প্রস্তুত আছেন? খড়গপুরে আমি লড়েছি দুবার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। তো এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে এই যে বলেন আমি নিশ্চয়ই লড়ব। বন্ধুরা, এটা কি বলতে পারি যে দিলীপ ঘোষ ব্যাক ইন ফর্ম? ব্যাক ইন ফর্ম ভোটের আগেই আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি উনি ব্যাক ইন ফর্ম করেছেন। উনি বলছেন যে আমাকে যেখানে দেবে সেখানে কিন্তু আমি লড়বো, অ্যাকচুয়ালি দল যেটা করাবে সেটা আমি করব। এবার দিলীপ ঘোষের ব্যাপারে চারটে খুব স্পেসিফিক পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। চারটে পয়েন্টের মধ্যে সেই নেতা যে একদিন বঙ্গ বিজেপিকে কিন্তু 18টা সিট আনতে হেল্প করেছিল বা জেতাতে হেল্প করেছিল, বা সেন্টেন্সটাকে আমরা যেরকমই ফ্রেজ করুন না কেন, দিলীপ ঘোষ ওয়াজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মানে ক্যারেক্টার এই জিনিসটা অ্যাচিভ করার জন্য। এটা মানুষকে কিন্তু ভুললে হবে না। দ্বিতীয় কথা, 2024 আমরা দেখলাম কি ওনাকে বদলি করে দেওয়া হলো অন্য একটা জায়গায়, যেখানে উনি একটু আনকমফোর্টেবল ফিল করলেন, আর তার রেজাল্ট আমরা ভোটে দেখতে পেলাম, উনি হারলেন। সেটা নিয়ে উনি একটা মানে এখন যেটা বুঝতে পারছি ওনার যে রাগটা বেরোচ্ছে ডেফিনেটলি, সেটা কেন্দ্রীয় বিজেপির লোকজনের প্রতি হোক, বা এখন যারা বিরোধী দলনেতা আছে তার উপরে হোক, বা আমাদের যে আরো যে নেতারা আছে তাদের উপরে একটা ক্ষোভ দেখা যাচ্ছে। 3 নম্বর যে পয়েন্টটা বলবো, যেটা মেন টার্নিং পয়েন্ট হয়ে গেছে বলতে পারেন, যে দিলীপ ঘোষকে অনেক মানুষ, অনেক বিজেপির মানুষজন আবার একটু নেগেটিভ ভাবে দেখা শুরু করলো। সেটা হলো যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো অ্যাকচুয়ালি, তখন বিজেপির কোনো নেতাকেই আমরা দেখতে পাইনি অ্যাকচুয়ালি ওই অকেশনে, কিন্তু দিলীপ ঘোষ আর ওনার ওয়াইফ ওখানে গেলেন। যাওয়ার পরে কিন্তু বিতর্কগুলো স্টার্ট হলো। এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই টিভিতে দেখেছি, খবর পেয়েছি। তারপরে বিগত অনেক দিন ধরে উনি অনেক সাইলেন্ট, ওনার বিবাহিত জীবন শান্তিভাবে কাটাচ্ছিলেন, তারপরে শান্ত হয়ে গেছিলেন অ্যাকচুয়ালি। এবারে 4 নম্বর, সেটা হচ্ছে ওনাকে আবার দেখা যাচ্ছে ব্যাক ইন ফর্ম। ব্যাক ইন ফর্ম বলতে গেলে উনি আবার এসেছেন, এসে বলছে আমাকে যেখানে লড়ানো হবে, আমি একজন কর্মী, তো আমাকে যেখানে কাজ করানো হবে সেখানে আমি কাজ করবো অ্যাকচুয়ালি। এখানে ছোট একটা এক্সাম্পল আমি তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে যে জোম্যাটো কোম্পানিটা আছে, ওনার যে মালিক অ্যাকচুয়ালি, যে ওনার দীপেন্দর গোয়েল, ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কিরকম করে হায়ার করেন, মানে আপনার কোম্পানিতে সিনিয়র মোস্ট পজিশনে যে পোস্টগুলো খালি হয় আপনি কি করে হায়ার করেন, ইন্টারভিউ নেন না কি করেন? তো উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল, সেটা আমি আজকে এই বঙ্গ রাজনীতিতে খুব কোরিলেট করতে পারছি। সেটা হচ্ছে উনি বলেছিলেন যে আমাদের কোম্পানিতে যে পোস্টগুলো খালি হয় বা যেখানে আমরা লোককে নিয়োগ করি, অ্যাকচুয়ালি তারা জব খোঁজে না। মানে হচ্ছে যারা জব খোঁজে তাদের আমরা নিয়োগ করি না অ্যাকচুয়ালি। তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে দাঁড়িয়ে। এই দিলীপ ঘোষের এই যে কারেন্ট সিনারিও, বলতে চেয়েছিলেন যে আমাদের যে পোস্টগুলো খালি হয় অ্যাকচুয়ালি সেখানে কিন্তু যোগ্য অলরেডি যারা, তারা জানে কোম্পানির ভেতরে কি চলছে না চলছে, কিভাবে অপারেশন চলে, তাদেরকে আমরা হায়ার করি। তাদেরকে আপলিফট করা, মানে শিখিয়ে আপলিফট করা হোক, বা কিছু জিনিস আরো ইনফর্ম করে তাদেরকেই হায়ার করা হয়। বাইরে যারা জব করছে তাদেরকে আমরা হায়ার করি না। এবারে আপনি বলবেন কেন এই কথাটা আমি বলছি? দিলীপ ঘোষের সাথে যাই হোক না কেন, ওনার সাথে খারাপ হোক ভালো হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এটা বুঝতে হবে যে উনি একজন কিন্তু পোড় খাওয়ার রাজনীতিবিদ। এই মোমেন্টে দাঁড়িয়ে যদি বাংলার বুকে চেঞ্জ আনতে হয়, সেই সব লোকজনকেই আনতে হবে যারা কিন্তু ভেতরের জিনিসপত্র জানে। তাকে ব্যাক নিয়ে এসে ওনাকে এই লড়াইতে ডেফিনেটলি সামিল করানো উচিত। এবার এখানে আমার সাথে অনেকজন একমত নাও হতে পারেন, কিন্তু উনি যে জিনিসগুলো জানে, সেটা আজকালকার দিনের যারা অনেক উর্তি নেতা বিজেপিতে, যারা হয়তো একটা সিট পাওয়ার জন্য, একটা টিকিট পাওয়ার জন্য লাফালাফি করছে, হয়তো হয়তো সাপোজ, তাদের থেকে ইজ মোর ডিজার্ভিং। এটা নিয়ে আপনাদের মতামতটা জানাবেন বন্ধুরা। আপনারা কি ভাবছেন এটা নিয়ে? দিলীপ ঘোষ ব্যাক ইন ফর্ম, দলে ব্যাক করে যদি আবার লড়াই করে, শুনছি খড়গপুর থেকে লড়বেন উনি, ওনার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি, যেখানে ওনার মেন গড়, সেখান থেকে লড়লে কি এটা একটা ফায়দা, এক্সট্রা ফায়দা দেবে? আপনারা অবশ্যই কমেন্ট করুন। আমরা কি দেখলাম কালকে বন্ধুরা, নতুন বছর শেষ হলো, অভিষেক ব্যানার্জি চলে গেল দিল্লিতে, ওখানে গিয়ে মারাত্মক একটা ঝামেলার সৃষ্টি বলতে পারি। ইলেকশন কমিশনের অফিসের বাইরে বেরিয়ে উনি বলছেন আমাকে আঙুল দেখিয়েছে। দেখুন, এটা খুব সিম্পল একটা ব্যাপার। এটা বুঝতে হবে সবাইকে যে আমাদের ইলেকশন কমিশন অ্যাকচুয়ালি একটা স্টেট বা একটা ওই 22-24টা সিট যেটা পার্টিকে নিয়ে চলে না, এটা চলে পুরো দেশকে নিয়ে। পুরো দেশের ইলেকশনটা ওনারা সামলাচ্ছেন। উনি আবার বলেছেন আমি ইলেক্টেড, আপনি সিলেক্টেড। কাকে কি কথা বলছেন এগুলো একটু দেখে, একটু ভেবে চিন্তে বলা উচিত। ছোট ছোট জিনিস মানুষকে ট্রিগার করে, এখন মানুষের কাছে সোশ্যাল মিডিয়াটা খুব অ্যাভেলেবেল, সবার কাছে কিন্তু খবর পৌঁছে যাচ্ছে। তাই জন্য এই যে কথাবার্তাগুলো যদি একটু ঠিকঠাক ভাবে বলা হয়, আশা করি ভবিষ্যতে মানুষ হয়তো ভালো চোখে দেখবেন। তারপর বন্ধুরা আমরা কি দেখছি, ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট ফিমেল সেক্রেটারি সিলেক্ট করা হয়েছে নন্দিনী চক্রবর্তীকে। এর আগে কে ছিলেন? মনোজ পান্ত। আপনারা জানেন মনোজ পানকে নিয়ে অনেকের ক্ষোভ আছে। ওই দলটা যারা করে তারা তো সাপোর্ট করে ডেফিনেটলি। মনোজ পানকে আবার রিসেন্টলি দিল্লিতে ডাকা হয়েছিল একটা টপিকের উপরে। ওনার টাইম পিরিয়ড ছিল জুন 30 অব্দি, তারপরে ওনার টার্মটাকে আবার বাড়ানো হয়েছিল ডিসেম্বর 31 অব্দি। যাই হোক, এখন যিনি হয়েছেন নন্দিনী চক্রবর্তী, উনি এখন বেঙ্গলের ফার্স্ট চিফ সেক্রেটারি। এবারে উনি আগে কি করতেন অ্যাকচুয়ালি? উনি আগে করতেন স্টেট হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্টে উনি ছিলেন। ওখান থেকে এখন ফার্স্ট ফিমেল চিফ সেক্রেটারি হয়েছেন। ভোটের আগেই এই বদল, বা ভোটের আগে এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই। একটা ইন্টারেস্টিং টপিক, এই টপিকটা হচ্ছে ওয়াকফ। ওয়াকফটা অলরেডি আপনারা জানেন পুরো দেশ জুড়ে হচ্ছে। মমতা ব্যানার্জি এটা নিয়ে মারাত্মক বিরোধিতা করেছিলেন, তার জন্যই আমরা মালদাতে যে মারপিট, যে দাঙ্গা, এই জিনিসগুলো আমরা কিন্তু দেখেছিলাম। একটা হিউজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল বেঙ্গলে। দুজন প্রাণ হারিয়েছে, ঘর থেকে বার করে এনে কুপিয়ে মারা হয়েছে। কোনো হিন্দুই সেটা ভুলবে না। আর যারা ভুলে গেছে তারা আমি মনে করি না হিন্দু, বা তারা
অন্য কিছু হয়তো নিজেকে মনে করতে পারেন, কিন্তু রিসেন্টলি যেটা দেখলাম একটা নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টে, এটা দেখুন কি বলছে। সংখ্যালঘুদের মধ্যে রটানো হচ্ছে ওয়াকফ প্রপার্টি নিয়ে, মিথ্যে কথা বলা হচ্ছে। এটা দিল্লি করেছিল, আমরা কি করেছি জানবেন? আজকে কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আছে, পাতাগুলো খুলবেন, কাগজের সেকেন্ড পেজ খুললে দেখতে পাবেন। আমরা আদিবাসীদের সম্পত্তি দখল করতে দেব না, আমরা ওয়াকফ বললেন অ্যাকচুয়ালি বড় বড় করে যে আমরা কিন্তু এখনো পর্যন্ত যে নতুন ওয়াকফ এসেছে সেটাকে অপোজ করছি। এবার এটা বুঝতে হবে বন্ধুরা, খুব মাইনরলি এই কথাটা শুনবেন, সেটা হচ্ছে অনেক মুসলিম ভোট কিন্তু কেটে যাচ্ছে এই ওয়াকফের কারণে। অনেক অনেক যারা বুঝতে পেরেছে যে মমতা সরকার শুধু মুসলিমদেরকে ইউজ করে ট্রু ডেভেলপমেন্ট ইন টার্মস অফ লট অফ থিংস, সেটা কিন্তু হয়নি অ্যাকচুয়ালি। শুধু মুসলিমদের ইউজ করে ভোটটা নেওয়ার জন্য এবারে অনেকে বলছে এটা শুধু দেখানদারি চলছে, ভাঁওতাবাজি চলছে। আবার উনি বলেই দিলেন প্রকাশ্যে, আমি কিন্তু এখনো অপোজ করছি। তার মানে কি? মানে আপনি কি সেন্ট্রালের কোনো একটা ল বেরিয়েছে সেটাকে অপোজ করছেন? বাংলার যত জনগণ এটাকে সাপোর্ট করছে সেটাকে অপোজ করছেন? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা প্রত্যেকটি মানুষের এখন ভাবা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের কাজে ডিস্টারবেন্স ক্রিয়েট করা হচ্ছে। আজকে সকালে দেখলাম যে একজন এই আরো ছিলেন, মনে কমপ্লেন করেছেন যে আমাকে আমাকে করতে দিচ্ছে না ঠিকঠাক করে কাজ। এগুলো তো চলছেই বন্ধুরা। এটা বুঝতে হবে যে এসআইআর হলে যে বিপদটা বাড়ছে রাজ্য সরকারের, সেটা কিন্তু কমছে না, বেড়েই চলেছে। কারণ এত নাম বাদ যাচ্ছে, এটা বাদ গেলে মানে প্রত্যেকটা বিধানসভার সিটে আপনি বুঝতে হবে আপনাকে যে অনেক হাজার করে কিন্তু বাদ চলে গেছে। আর এটাও বুঝতে হবে যে অনেকগুলো সিটে অলরেডি 5,000 10,000 সিটে মাত্র জিতে দাঁড়িয়ে ছিল। তো আগামী দিনে যে ভোটটা হবে, দ্যাট উইল ক্রিয়েট আ হিউজ ডিফারেন্স। আপনাদের মতামত জানাবেন। নতুন বছর খুব ভালো করে কাটুক। এই চ্যানেলে আমাদের বড় ভিডিওস আসবে, এটা আমাদের প্রথম ভিডিও। জানাবেন কেমন লাগলো। যাদের এই বড় ভিডিওস আমার পছন্দ লাগছে, চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আমাদের রেগুলার বেসিসে এখানে আশা করছি ভিডিওস আসবে। আমরা অন গ্রাউন্ডে গিয়ে লোকের সাথে কথা বলবো, জানবো। অনেক ভেতরে গ্রামগঞ্জে যাওয়ারও চেষ্টা করবো, মানুষ কি বলছে সেটা জানানোর চেষ্টা করবো। আমাদের যদি কোনো ভিডিও আপনার পাঠানোর ইচ্ছা থাকে, আমাদের ইনস্টাগ্রামে আইডি আছে আরো একটা গল্প, ওখানে প্রচুর লোকে ভিডিও পাঠায়, সবারটা হয়তো তুলে দেখানো যায় না, কিন্তু আমরা এবার এই লং চ্যানেলে আমরা কিন্তু তুলে দেখাবো, তাদের ব্যাপারে আলোচনা করবো, সেই টপিকগুলো নিয়ে, স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করবো। তো জানাবেন কেমন লাগলো। চলুন পরের ভিডিওয় আবার দেখা হবে।